ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি টেন্স সম্পর্কে। টেন্স হচ্ছে কাল। আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হলো পাস্ট টেন্স নিয়ে। পাস্ট টেন্সের ভিতরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা কিন্তু পাস্ট টেন্স। এই টেন্সটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে কাজটা এইমাত্র শেষ হয়েছে এবং ফল বাকি আছে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট বলা হয়। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যে কাজটা এইমাত্র শেষ হয়েছে এবং ফল বাকি আছে। তো ফল বাকি আছে কীরকম? যেমন আমি গাড়িটি ধুয়েছি, গাড়িটি যে আমি ধুয়েছি, ফল কি? এখনও ক্লিন, গাড়িটি এখনও নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আমি ওই বনে 5টি ভাল্লুক দেখেছি, এই ভাল্লুক যে দেখেছি, ফলটা কি? ভাল্লুকগুলো এখনো ওই বনে আছে। আমি এইমাত্র গোসল করেছি, গোসল যে করেছি এটার ফল কি? আমার গা, আমার চুল এখনো ভিজা। এরপরে এইমাত্র বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে, ফল কি? ফল হচ্ছে বৃষ্টির পানি এখনো জমে আছে। আমি এই কাগজগুলো টুকটা টুকটা করেছি, টুকটা টুকটা করেছি, এটা ফল কি? কাগজের টুকরাগুলি এখনো ফ্লোরে পড়ে আছে। তো যে কাজটা এইমাত্র শেষ হয়েছে এবং ফল ফাঁকি আছে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ টেন্স। তো সেইটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলুন, প্রথম আমাদের টেন্সের নাম প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ টেন্স। এটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে যেটার মধ্যে সাবজেক্ট থাকবে। তো এটা টেন্সের নাম বাংলায় আমরা কিভাবে চিনবো এটা যে প্রেজেন্ট পারফেক্ট? যে কাজটা এইমাত্র শেষ হয়েছে, ফল বাকি আছে, এটা একটা। আরেকটা হচ্ছে চেনার উপায় হলো এসি, এসও, এসএ, এসএন, এই চারটে থাকবে ক্রিয়ার শেষে। এবং না বোধক হলে নি হবে, না বোধক যখন হবে নি হবে। যেমন এসি, এসও, এসএ, এসএন কিরকম? যেমন তারা বইগুলো পড়েছে, এখানে পড়েছে এর মধ্যে এসে আছে, এসে। এখানে একটা প্রশ্ন জাগে, এখানে তো আমরা এ দেখলাম, এখানে তো এ কোথায়? আমরা কি, আমরা এ সমান কি লিখি? একার লিখি। এখন আমরা এই এটা না বসিয়ে আমরা একারটা লিখেছি। আর যখন মাত্রা উপরে দেওয়া হয় এটা তফলা হয়, ত্রফলা হয়। আর একা এ বসাইতে হলে একা একা বসাইতে হবে, মাত্রা দেওয়া যাবে না। তো আমরা তো এটা সেন্টেন্সের মধ্যে, তো আমরা এ না বসিয়ে একার লিখেছি, এভাবে লিখতে হয়। তারা বইগুলো পড়েছে। এটা হচ্ছে একবারে বিগিনার্স যারা আছে তাদের জন্য। তো চেনার উপায়, এখন আমরা সেন্টেন্স মেকিং করব। আমরা প্রতিদিন আমাদের প্রিয়জনদের সাথে কথাবার্তা বলার সময় অনেক সেন্টেন্স ব্যবহার করি যেগুলো প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ টেন্সে পড়ে। কিরকম কথা? যেমন সেই এইমাত্র ভাত খেয়েছে, আমি এইমাত্র তোমাকে ফোন করেছি, সে এইমাত্র এসেছে, আমি এই শিশুটি এইমাত্র ঘুমিয়েছে। এইভাবে কিন্তু আমরা এক্সপ্রেস করি প্রতিদিন অনেক সেন্টেন্স আমাদের প্রিয়জনের সাথে বাংলায়। তো এখন আমরা ইংরেজিতে কিভাবে এক্সপ্রেস করব সেটা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। প্রথম করতে হলে আমরা সেন্টেন্স মেকিং জানতে হবে। একটা সেন্টেন্স যে কোনো ল্যাঙ্গুয়েজের একটা সেন্টেন্স মেকিং কিভাবে হয় সেই জিনিসটা জানতে হবে। সেটিং অফ দ্য ওয়ার্ড, একটা ওয়ার্ডের পর একটা ওয়ার্ড কিভাবে বসাইতে হয়। তো এখানে সাবজেক্ট বসাইতে হবে প্রথমে ইংরেজিতে, এরপরে হ্যাভ এস দুইটা থেকে একটা নিতে হবে, এরপরে V3 একটা বাড়াবে, তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল। তো এটা V3 তিন নাম্বারটা বসবে, অর্থাৎ 1 2 3 তিনটা ফর্ম, তিন নাম্বারটা বসবে। অবজেক্ট অথবা অ্যাডভার্ব যদি থাকে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা যখন আরবিক গ্রামার আলোচনা করেছিলাম, সাবজেক্ট অবজেক্ট এগুলা থাকবেই, সাবজেক্ট অবজেক্ট এগুলা থাকবেই। এই ইংরেজিতে অনুরূপ সাবজেক্ট অবজেক্ট থাকবেই। তো মাঝখান দিয়ে কি, মাঝে দিয়ে আমরা যে আলোচনা হলো ক্রিয়ার, একটা ক্রিয়ার চেঞ্জ, এই চেঞ্জটা আলোচনার করার কারণে আমাদের এই কালেরও পরিবর্তন হয়ে যায়। আমরা আরবিতেও যখন আলোচনা করেছি আমরা ক্রিয়াটা শুধু আলোচনা করেছি, আর এখানে অনুরূপভাবে ক্রিয়া, এখানে হ্যাভ এস এই জিনিসটা শুধু ডিসকাস হবে, সবগুলা ঠিক থাকে। তো এখানে সাবজেক্ট তো আমরা নাউন হবে অথবা প্রোনাউন হবে, আর হ্যাভ এস এ দুইটা থেকে একটা বসবে। এটা বিগিনার্সের জন্য। যদি আমরা হি সি
ইট নাম, এভরিবডি নোবডি হয়, তখন আমরা হয় হ্যাজ বসে, এ হ্যাজ বসাইতে হবে আমাদেরকে। হি শি ইট নাম এভরিবডি নোবডি হলে আমাদেরকে হ্যাজ বসাইতে হবে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদেরকে হ্যাজ বসাইতে হয়, থার্ড পারসন প্লুরাল হলে আবার হ্যাভ বসাইতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমাদের হইতে হবে। এটার জন্য আমরা বসবে। তো এখন আমাদের প্রথমে সাবজেক্ট নিতে হবে। এখানে সাবজেক্ট কি? দে। প্রথমে আমাদেরকে দে নিতে হবে আমাদের নিয়ম অনুযায়ী। প্রথমে আমরা দে বসালাম, দে। তারপরে আমাদেরকে নিতে হবে হ্যাভ হ্যাজ, দের সাথে হ্যাভ বসে আমাদেরকে হ্যাভ নিতে হবে, হ্যাভ। এরপরে বি থ্রি রেড, এরপরে অবজেক্ট বইগুলো, দা বুকস। এইভাবে প্রথমে আমরা সাবজেক্ট দে নিয়েছি, এরপরে হ্যাভ এস দুটোকে হ্যাভ নিয়েছি, কারণ দে থার্ড পারসন হইল এটা প্লুরাল। এরপরে বি থ্রি রেড, রিড রেড রেড, অবজেক্ট দা বক্স যদি থাকে। এইভাবে তারা বইগুলো পড়েছে, এরপরে তিনি একটি মোবাইল কিনেছেন। তো তিনি তিনি বললে একটু বড় বড় মানুষ হিসেবে প্রকাশ পায়, সে বললে সমবয়সী হয়। তো তিনি একটি মোবাইল কিনেছেন, আমাদেরকে প্রথমে তিনি লিখতে হবে, লিখলাম শি। শির তিনি আমাদের তিনি শি বসালাম, অথবা হিও বসাইতে পারি, আমরা হ্যাজ বসাবো, হ্যাজ। এরপরে আমাদেরকে বসাতে বি থ্রি। এখানে বাই হইল বি ওয়ান, থ্রি হইল বট, বি ও ইউ টি, বট। এরপরে একটি মোবাইল, আ মোবাইল। এই শি হ্যাজ বট আ মোবাইল, এটা হলো আমাদের সেটিং। এরপরে আছে জন আমাকে দেখেছে, এসে। এখানে এসে আছে, দেখেছে এসে। এটা আমাদেরকে প্রথমে সাবজেক্ট আমাদেরকে বসাইতে হবে জন। এরপরে হলো হ্যাভ এস, জন যেহেতু নাম আমাদের হ্যাজ বসাইতে হবে, হ্যাজ। এরপরে আমাদের বি থ্রি এখানে কি? দেখা, ক্রিয়া যেটা আমাদেরকে দেখা, সি স সিন, বি থ্রি হলো সিন। এরপরে মি অবজেক্ট। এভাবে আমাদেরকে বসাইতে হবে। আমরা তাকে বিষয়টি জিজ্ঞাসা করেছি, তখন আমাদেরকে কিভাবে লিখতে হবে? প্রথমে আমাদেরকে সাবজেক্ট উই সাথে হ্যাভ বসে, উইর সাথে আমরা হ্যাভ বসালাম। এরপরে বি থ্রি হলো জিজ্ঞেস করা, এটা ক্রিয়া, আস্কড হিম, তাকে asked him the matter। এই we have asked him the matter, আমরা তাকে বিষয়টি জিজ্ঞেস করেছিলাম। এই স্ট্রাকচার অনুযায়ী, সেটিং অফ দ্য ওয়ার্ড অনুযায়ী, এটাকে তো আমরা 4টা এক্সাম্পল স্বরূপ লিখেছি। এভাবে 4000 সেন্টেন্স লিখে যাবে। তবে যারা বিগিনার্স তারা এটা দিয়ে নিজের মন মতো সেন্টেন্স তৈরি করবে, অন্ততপক্ষে 10-12টা করে সেন্টেন্স তৈরি করবে প্রতিটা স্ট্রাকচার দিয়ে, তাহলে সে ক্লিয়ার হয়ে যাবে। এটা আমাদের আফার্মেটিভ সেন্টেন্স। তো এখন আমরা যখন আবার কথা বলি, আমরা বলে থাকি নেগেটিভ এক্সপ্রেশন যেভাবে আমরা করি, যেমন আমি কাজটি করিনি, সে আসেনি, সে আমাকে সাহায্য করেনি, আমি বইগুলো পড়েনি, সেই তোমাকে ফোন করেনি, সেই ওই মোবাইলটি ক্রয় করেনি। এইভাবে আমরা নি জাতীয়টা এক্সপ্রেস করি,
বাংলায়। তো ইংরেজিতে আমরা কিভাবে এক্সপ্রেস করব সেটা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। নি এক্সপ্রেস করতে হলে আমাদেরকে প্রথমে সূত্রটা চেঞ্জ করতে হবে। প্রথমে আমাদেরকে নেগেটিভ লিখতে হবে, এই নেগেটিভ। এখন নেগেটিভ নি থাকবে, এটাতে চেনার উপায় নি থাকবে। নেগেটিভ আমরা হ্যাভ এস এর পরে নট বসাবো, এই হ্যাভ এস প্লাস নট, এখানে আমাদেরকে নট বসাইতে হবে, এখানে আমাদেরকে নট বসাইতে হবে। এখন বাংলাটা চেঞ্জ করতে হবে, আমরা স্ট্রাকচারটা চেঞ্জ করছি নেগেটিভের জন্য এবং আমাদেরকে বাংলাটা চেঞ্জ করতে হবে। তারা বইগুলো পড়েছে, এখন অর্থ হবে তারা বইগুলো পড়েনি, পড়েনি, কিনেনি বা ক্রয় করেনি, দেখেনি, জিজ্ঞেস করেনি। এটা গেল আমাদের বাংলাটা। বাংলাটা আমরা চেঞ্জ করতে হলে বাংলায় তারা বইগুলো পড়ে নি, এখানে নিটা আমাদেরকে বসাইতে হবে। তিনি একটি মোবাইল কিনেননি। জন আমাকে দেখেনি, আমরা তাকে বিষয়টি জিজ্ঞেস করিনি, আমরা তাকে বিষয়টি জিজ্ঞেস করিনি। এটা হলো আমাদের নেগেটিভটা। ইংরেজিতে আমরা চেঞ্জ কিভাবে করব, ইংরেজি শুধু নট বসিয়ে দেব। নটটা কোথায় বসাবো, নটটা বসাবো আমরা হ্যাভ এজ এর পরে, এই হ্যাভ এজ এর পরে আমরা নটটা বসাবো। যেমন দে হ্যাভ নট, she has not, John has not, আমরা তাকে বিষয়টি জিজ্ঞেস করিনি, we have not। এই হ্যাভ নটের অর্থের কারণে নি হয়ে গেছে, সবগুলোতে হ্যাভ নট চেঞ্জ হয়েছে, আর কিচ্ছু চেঞ্জ হয় নাই। এইভাবে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। তারা বইগুলো পড়েনি, দে হ্যাভ নট read the books, তিনি একটি মোবাইল কিনেননি, she has not bought a mobile, জন আমাকে দেখেনি, জন has not seen me, আমরা তাকে বিষয়টি জিজ্ঞাসা করিনি, we have not asked him the matter। এইভাবে আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো। শুধু আমাদেরকে সাবজেক্ট হ্যাভ এস নট, নেগেটিভের জন্য নট, বি3 অবজেক্ট অথবা অ্যাডভার্ব, যেটাই আমরা বলি অবজেক্ট অথবা অ্যাডভার্ব। এটা গেল আমাদের নেগেটিভ। আমরা বাংলা যখন কথা বলি আমাদের প্রিয়জনদের সাথে, আমাদেরকে বলতে হয় তুমি কি ভাত খেয়েছো, তুমি কি কাজটি করেছো, তুমি কি তাকে দেখেছো, তুমি কি তাকে বিরক্ত করেছো, তুমি কি তাকে মিস কল দিয়েছো। এইভাবে আমরা অনেক সেন্টেন্স এক্সপ্রেস করি। কিন্তু বাংলায় প্রশ্ন যখন করি তারা কি আজ এসেছে, এইভাবে প্রশ্ন করি। তো ইংরেজিতে আমাদেরকে কিভাবে এই জাতীয় এক্সপ্রেসগুলো প্রকাশ করতে হবে সেটা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমাদের স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। স্ট্রাকচার আমাদেরকে কি চেঞ্জ করতে হবে, আমাদেরকে এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। এই জিনিসগুলা এখানে স্ট্রাকচারটা প্রথমে আমাদের হ্যাভ এজ আগে নিয়ে আসতে হবে, হ্যাভ অথবা হ্যাজ, এরপরে সাবজেক্ট, এই হ্যাভ, এইভাবে। এখানে আগে নেগেটিভটা আমাদেরকে চেঞ্জ করতে হলে এই ওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক। তাহলে এখানে তারা বইগুলো পড়েনি, এরপরে আমাদেরকে আবার এটাও চেঞ্জ করতে হবে, এটা আগের মতো হবে না, আমাদের স্ট্রাকচার অনুযায়ী হবে আর সব ঠিক থাকবে। এই এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে সেন্টেন্সের শেষে, এই প্রশ্নবোধক চিহ্ন।
তো বাংলাটা আমাদের স্ট্রাকচার চেঞ্জ করেছি, এখন তারা বইগুলো পড়েনি, এটা নেগেটিভে ছিল, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তারা কি বইগুলো পড়েছিল, এটাকে আমাকে কেটে দিতে হবে। এই এখন আমরা বাংলাটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তারা কি বইগুলো পড়েছে, তারা কি বইগুলো পড়েছে? তিনি কি একটি মোবাইল কিনেছে? জন কি, প্রশ্ন করলাম, জন কি আমাকে দেখেনি? আমরা তাকে বিষয়টি, আমরা কি প্রশ্নবোধক, আমরা কি তাকে বিষয়টি জিজ্ঞাসা করিনি না করেছি? করেছি, করেছি। আর এখানে চেঞ্জ হবে, জন কি আমাকে দেখেছে, প্রশ্ন করছে, দেখেছে। এই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এইভাবে এইভাবে প্রশ্নবোধক চিহ্ন। এই তারা কি বইগুলো পড়েছে, তিনি কি একটি মোবাইল কিনেছেন, তিনি কি একটি মোবাইল কিনেছেন। জন কি আমাকে দেখেছে, আমরা কি তাকে বিষয়টি জিজ্ঞাসা করেছি, এভাবে লিখতে হয়। এখন ইংরেজিতে আমাদের লিখতে হলে আমাদের স্ট্রাকচারটা ফলো করতে হবে, হ্যাভ এস, সাবজেক্ট, বি থ্রি, অবজেক্ট। তো প্রথমে হ্যাভ এস বসাইতে হবে, এখানে যে হ্যাভ এস বসাবো আমরা সাবজেক্ট অনুযায়ী, হি সি ইট নাম এভরিবডি নবলি হলে হ্যাজ বসে, আর সবার সাথে হ্যাভ বসে। তো এখানে দে দে যেহেতু আমাদেরকে হ্যাভ বসাইতে হবে, হ্যাভ বসালাম, হ্যাভ দে রেড দ্য বক্স, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, শেষ। তিনি কি একটা মোবাইল কিনেছেন, প্রথমে আমাদেরকে লিখতে হবে হ্যাজ, হি লিখলাম এখানে, হ্যাজ হি বট আ মোবাইল। প্রথমে হ্যাভ এস বসালাম, সাবজেক্ট বসালাম, এরপরে বি থ্রি, বট এটা বি থ্রি, রেড বি থ্রি, এরপর অবজেক্ট দ্য বক্স, অবজেক্ট আ মোবাইল। এইভাবে অবজেক্টটা কি, অবজেক্টটা তো নাউন প্রনাউন হবে, নাউন হবে অথবা প্রনাউন হবে। যেমন এটা নাউন, দ্য বক্স বইগুলো, এটা একটা নাউন, আ মোবাইল এটা একটা নাউন, কোনো কিছুর নামকে নাউন বলে, তো সেই হিসাবে এটা নাউন। এরপরে আছে জন কি আমাকে দেখেছে, এখানে প্রথমে আমাদেরকে লিখতে হবে হ্যাভ, হ্যাজ জন, এই হ্যাজ জন সিন মি। এরপরে আমরা কি তাকে বিষয়টি জিজ্ঞাসা করেছি, প্রশ্নবোধক, তবে আমাদেরকে লিখতে হবে হ্যাভ উই, কারণ উইর সাথে হ্যাভের সাথে উই বসে, উইর সাথে হ্যাভ বসে। এইভাবে আমাদেরকে চেঞ্জ করতে হবে, প্রথমে হ্যাভ এস লাগবে, এরপরে সাবজেক্ট, এরপরে বি থ্রি, এরপরে অবজেক্ট। এইভাবে আমাদের, যেমন এখানে আমরা প্রথমে হ্যাভ এস নিছি, এরপরে উই সাবজেক্ট নিছি, আস্কড জিজ্ঞেস করা বিষয়টা, হিম তাকে, দ্য ম্যাটার এটা হলো অবজেক্ট। এইভাবে আমাদেরকে অসংখ্য সেন্টেন্স আমরা তৈরি করতে হবে। এরপরে আসছে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। কিভাবে আমরা কথাবার্তা বলার সময় বলে থাকি, সে কি কাজটি করেনি, সে কি তোমাকে ফোন করেনি, সে কি আকাশে ঘুড়ি উড়ায়নি, সে কি গাছগুলো রোপণ করেনি, তারা কি গাছগুলো কাটেনি, সে কি জমিনটি ক্রয় করেনি, তুমি কি এখনো দোকানে যাওনি, তুমি কি এখনো ভাত খাওনি। এই জাতীয় এক্সপ্রেসগুলো আমরা প্রকাশ করি, অর্থাৎ কিও থাকে নিও থাকে। তো ইংরেজিতে আমরা দেখি প্রকাশ কিভাবে করতে, অর্থাৎ এখানে কিও থাকবে, নিও থাকবে, কি নি। ইংরেজিতে আমাদেরকে প্রকাশ করলে আমাদের স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। স্ট্রাকচারটা চেঞ্জ কি, আমরা এই স্ট্রাকচারটা হবে ইন্টারোগেটিভ, ঠিক আছে, এরপরে নেগেটিভ হবে। এখানে আমাদেরকে নেগেটিভটা এক্সপ্রেস করতে হবে, নেগেটিভ, এই নেগেটিভ ইন্টারোগেটিভ। এখানে সূত্রটা কি, এখানে কি চেঞ্জ করব, এখানেও একটু চেঞ্জ করতে হবে, বেশি না, শুধু একটু চেঞ্জ,
সবগুলা সিস্টেমিক গ্রামারে একটু চেঞ্জ করলে অর্থটা চেঞ্জ হয়ে যায়। হ্যাভ, হ্যাজ, সাবজেক্ট প্লাস এ নট বসাইতে হবে সাবজেক্টের পরে। হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট নট, আর সব ঠিক থাকবে, বি থ্রি অবজেক্ট ঠিক থাকবে। বাংলাতে হলো তারা কি বইগুলো পড়েনি, এখানে আবার নিয়ে আসবে, যেহেতু নেগেটিভ, নেগেটিভ থাকলে নিয়ে আসে, নেগেটিভ থাকলে নিতে আসবে। যেমন তারা কি বইগুলো পড়ে নি, প্রশ্নবোধক চিহ্ন। তিনি কি একটি মোবাইল কিনেননি। জন কি আমাকে দেখেনি। আমরা কি তাকে বিষয়টি জিজ্ঞাসা করিনি, করিনি। এইভাবে শুধু কি নিতে আসছে, সব ঠিক আছে। তো এখন আমাদেরকে স্ট্রাকচারটা চেঞ্জ তো করলাম, নট বসিয়ে দিলাম, হ্যাভ এ সাবজেক্ট নট, বি থ্রি অবজেক্ট। তো বাংলাতেও আমরা চেঞ্জ করেছি যে তারা কি বইগুলো পড়েনি, প্রথমে সব ঠিক থাকবে, শুধু নটটা যোগ করে দিলে অর্থ চেঞ্জ হয়। নট এন ও টি, নট একটা ছোট্ট ওয়ার্ড হলো, কিন্তু এটা পাওয়ারফুল। আরবিতেও যখন আমরা আলোচনা করেছিলাম নট মা, এই মাটা যোগ করছি, নেগেটিভ হয়ে গেছে একটা ওয়ার্ড। তো অনুরূপভাবে ইংরেজিতে এন ও টি, নট একটা ওয়ার্ড, পুরো সেন্টেন্সটা চেঞ্জ হয়ে গেছে। তো হ্যাভ দে, শুধু নটটা বসিয়ে দিতে হবে, নট। তিনি কি একটি মোবাইল কিনেননি, হ্যাজ হি নট, সূত্র অনুযায়ী নট। জন কি আমাকে দেখেনি, হ্যাজ জন নট। এই আমরা কি তাকে বিষয়টি জিজ্ঞাসা করিনি, হ্যাভ উই নট। সবগুলার সাবজেক্টের পরে নট, প্রশ্নবোধক চিহ্ন, এগুলার সবগুলা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এই এইভাবে প্রশ্নবোধক চিহ্ন। তো এটা তো গেল আমাদের ইন্টারোগেটিভ নেগেটিভ অথবা নেগেটিভ ইন্টারোগেটিভ। এরপরে আমরা এই টেন্স দিয়ে আমরা আবার বিভিন্ন কথাবার্তা বলে থাকি আমাদের প্রিয়জনদের সাথে। কিরকম, কখন তুমি এসেছ, কতগুলো বই তুমি কিনেছ, কতটুকু দুধ তুমি খেয়েছ, কতটুকু তৈল তুমি ক্রয় করেছ, কার জন্য তুমি অপেক্ষা করেছ, কাকে তুমি বিষয়টি বলেছ, কিভাবে তুমি ইংরেজি শিখেছ, কোন বইটি তুমি পড়েছ ইংরেজি শেখার জন্য। এইভাবে কিন্তু আমরা এক্সপ্রেস করি বাংলায়। এখন আমাদেরকে ইংরেজিতে কিভাবে করতে হবে সেটা আজকে আমরা শিখব। প্রেজেন্ট পারফেক্ট, অ্যাক্টিভ টেন্স, এগুলো সবগুলো সাবজেক্ট আছে। তো আমাদেরকে স্ট্রাকচারটা একটু চেঞ্জ করতে হবে। স্ট্রাকচারটা আমাদেরকে চেঞ্জ করতে হবে কি, আমাদেরকে এখানে শুধু এই WS ওয়ার্ড লিখতে হবে। WS ওয়ার্ড আমাদের লেসনে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা দেখে আসতে পারেন। ওইখানে দেওয়া আছে SW ওয়ার্ডগুলো কি, যেগুলো দিয়ে প্রশ্ন করি আমরা, হোয়ান, হোয়ার, হাউ, হোয়াই, হাউ মাচ, হাউ মেনি, এইগুলো হলো SW ওয়ার্ড। তো এরপরে আমাদেরকে SW কোশ্চেন, এটা আর ইন্টারোগেটিভ নেগেটিভ না, এটা নাম হয়ে যাবে SW কোশ্চেন, WS কোশ্চেন হয়ে যাবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তো আমরা বাংলাতে বলি তারা কি বইগুলো পড়েনি, এটা তো আগে ছিল। এখন আমরা লিখব, বাংলাটা আমাদেরকে আগে চেঞ্জ করতে হবে। তারা কি বইগুলো পড়েনি, প্রথমে আমরা লিখলাম, এটা কিটা থাকবে না এখন আর, এখানে যে বাংলা কি আছে এই কিটা থাকবে না।
এখন আমরা লিখলাম কেন কেন তারা বইগুলো পড়েছে কেন তারা বইগুলো পড়েছে। তিনি একটি মোবাইল কিনেছেন কখন কখন তিনি একটি মোবাইল কিনেছেন। এখানে ছেন। জন আমাকে এখানে কি লিখলাম, জন কি আমাকে দেখেছে, এই জন কি আমাকে দেখেছে। আমরা তাকে বিষয়টি জিজ্ঞাসা, এরপরে আমরা লিখলাম কেন আমরা তাকে বিষয়টি জিজ্ঞাসা করেছি। জাস্ট আমরা একটা সেন্টেন্স বানাচ্ছি করেছি। অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করা যায়। কেন আমরা তাকে বিষয়টি জিজ্ঞাসা করেছি, এটা গেল আমাদের বাংলা প্রশ্নবোধক। এবার ইংরেজিতে আমরা কিভাবে করব, প্রথমে এস ডব্লিউ লাগবে। এখানে এস ডব্লিউ কি, হোয়াই অর্থ কেন, হোয়াই হ্যাভ এখানে এখন ছোট হাতের হয়ে যাবে, এগুলো সবগুলা ছোট হাতের। হোয়াই হ্যাভ, এখানে আবার নটটা থাকবে না, এখানে নটটা থাকবে না, নট তো হলো নি, এখানে নটটা থাকবে না। এখন হচ্ছে হোয়াই হ্যাভ দে রিড দ্য বুকস, কেন তারা বইগুলো পড়েছে। কখন তিনি একটি মোবাইল কিনেছেন, প্রশ্নবোধক। তো কখন ইংরেজি কি, কখন ইংরেজি when has he bought the mobile, when has he bought the mobile। এরপরে জন কি, এখানে যে কিটা আসছে হোয়াট, এই হোয়াটের যে কিটা এটা হলো দীর্ঘিকার দিয়ে হোয়াটের যে অর্থ দীর্ঘিকার দিয়ে, যেমন জন কি আমাকে দেখেছে, এখানে হোয়াট has জন seen me। কেন আমরা তাকে বিষয়টি জিজ্ঞাসা করেছি, প্রথমে আমাদেরকে হোয়াই লিখতে হবে, হোয়াই হ্যাভ asked the matter। এটা আমাদের এস ডব্লিউ ওয়ার্ড প্রথমে বসাইতে হবে, সবগুলার এস ডব্লিউ ওয়ার্ড বসাইছি। এরপরে হ্যাভ এস নিয়েছি আমরা সবগুলার, সাবজেক্ট নিয়েছি। এরপরে বি থ্রি নিয়েছি, সিন, আস্কড, বট, রিড, এগুলো বি থ্রি। অবজেক্ট অথবা অ্যাডভার্ব যদি থাকে, এগুলো অবজেক্ট নিয়েছি, সবগুলারই অবজেক্ট আছে। এইভাবে আমাদের সেটিং করতে হবে। এর চারটা দিয়ে আমি জাস্ট এক্সাম্পল দিছি, এভাবে প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে 4000 5000 করে সেন্টেন্স হবে, লেখা যাবে। তো আমাদেরকে এই সেটিং অফ দ্য ওয়ার্ডটা মনে রাখতে হবে। এস ডব্লিউ হ্যাভ এস সাবজেক্ট বি থ্রি অবজেক্ট, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। তো মুখস্থ আমরা কিভাবে করব, আমরা যখন প্র্যাকটিস করব বাস্তবে নিজের ভাষায় নিজের মন মতো প্র্যাকটিস করব, তাহলে মুখস্থ হয়ে যাবে। আমরা আলোচনা করতেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথায় কোথায় আলোচনা করব, আমরা সেটা এখন আমরা আলোচনা করব। যে প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ টেন্স, এখানে কিছু সেন্টেন্স লিখেছি আমরা, এই সেন্টেন্সগুলো সবগুলো প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ টেন্স। তো প্রথমে যে সেন্টেন্সটা আমরা লিখেছি, হি হ্যাজ জাস্ট গন আউট, এটার অর্থ হচ্ছে সেই এইমাত্র বেরিয়ে গেল। এই জাস্ট শব্দটা প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করা হয়। সে এইমাত্র, কোনো কাজ এইমাত্র কমপ্লিট হয়েছে, আমরা কখন ব্যবহার করব, রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন, যে কাজটা সম্প্রতিকালে শেষ হয়েছে। রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশনের জন্য আমরা জাস্টটা ব্যবহার করব। যেমন হি হ্যাজ জাস্ট ইটেন, সে এইমাত্র খেয়েছে। তো এটা গেল একটা। এরপরে আছে দুইটা,
যে দুইটা হলো আই হ্যাভ রেড দ্য ইনস্ট্রাকশনস, আমি ইনস্ট্রাকশনসগুলো পড়েছি। আর একটা আছে হ্যাভ ইউ হ্যাড ব্রেকফাস্ট, তুমি কি তোমার নাস্তা করেছ? তো এখানে দুইটা সেন্টেন্স, যে একটা আমি ইনস্ট্রাকশনসগুলো পড়েছি, আর একটা হলো আমি ব্রেকফাস্ট করেছি। তুমি কি ব্রেকফাস্ট করেছো প্রশ্ন করা হচ্ছে, এটা হলো তুমি কি ব্রেকফাস্ট করেছো, আর এটা হলো আমি নির্দেশনাবলীগুলা পড়েছি, ইনস্ট্রাকশনগুলা আমি পড়েছি। তো এটা পড়েছি মানে এটা আমরা কখন ব্যবহার করব? রিসেন্ট অ্যাকশনস হোয়েন দ্য টাইম ইজ নট মেনশনড, সম্প্রতিকালে যে কাজটা হয়েছে কিন্তু সময়টা উল্লেখ করা হয় না। এখানে যে আমি ইনস্ট্রাকশনগুলো পড়েছি, কখন পড়েছি, আজ পড়েছি না গত পরশু পড়েছি, এই জাতীয় কোনো টাইম উল্লেখ করা নেই। আবার আমি নাস্তা করেছি, কখন করেছি, ব্রেকফাস্টটা আমি কখন করেছি, টাইমটা উল্লেখ নেই। তো এই জন্য রিসেন্ট অ্যাকশান কিন্তু টাইম উল্লেখ থাকবে না, রিসেন্ট অ্যাকশান টাইম উল্লেখ থাকবে না। যেমন এখানে কোনো টাইম উল্লেখ নেই, এই জন্য আমরা ব্যবহার করতে পারি যেমন আই হ্যাভ রেড দ্য বুক, আমি বইটি পড়েছি, কখন পড়েছি, টাইম উল্লেখ নেই। এরপরে এই তিনটা সেন্টেন্স, তিনটা সেন্টেন্স রিসেন্ট অ্যাকশনস হ্যাভ রেজাল্টস ইন দ্য প্রেজেন্ট, রিসেন্ট অ্যাকশনস হ্যাভ রেজাল্টস ইন দ্য প্রেজেন্ট, যে সম্প্রতিকালের কাজগুলি যেগুলার বর্তমানে এগুলার ফল আছে, কাজটাই মাত্র হয়েছে, ফল এখনো দেখা যাচ্ছে, এই জাতীয়গুলোর জন্য আমরা ব্যবহার করতে পারবো। যেমন দ্য লিফট হ্যাজ ব্রোক ডাউন, লিফটটি ভেঙে পড়েছে। তো এটার ফল কি? এই জন্য আমাদেরকে সিঁড়ি দিয়ে উঠতে হবে, এটা ভাঙা অবস্থায় এখনো আছে, পড়ে আছে, আমাদেরকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। আই হ্যাভ ওয়াশড দ্য কার, আমি গাড়িটি ধুয়েছি। ধুয়েছি দিয়ে পরিষ্কার কি, ধুয়েছিতে এটার ফল কি, যে গাড়িটা এখনো সুন্দর দেখাচ্ছে, এখনো জকজক করতেছে। হি হ্যাজ নট কাম ইয়েট, সে এখনো আসেনি। তো সেই যে এখনো আসেনি, আমরা এখনো তার জন্য অপেক্ষা করছি। এইগুলো হলো যে রিসেন্ট অ্যাকশন, কিন্তু ফলটা প্রেজেন্টে বাকি আছে। তো এই তিনটা এক্সাম্পল আমরা দিয়েছি। এরপরে আছে দ্য অ্যাকশন কুড বি রিপিটেড ইন দ্য প্রেজেন্ট। আই হ্যাভ সিন wolves ইন দ্যাট ফরেস্ট, ফরেস্ট লিখলাম, ওই বনে আমি ভাল্লুক দেখেছি। আরেকটা হচ্ছে হি হ্যাজ রিটেন মেনি পয়েমস, সে অনেকগুলা কবিতা লিখেছে। এই দুইটা সেন্টেন্স দ্য অ্যাকশন কুড বি রিপিটেড ইন দ্য প্রেজেন্ট, আমি যে ওলফসগুলা দেখেছি এবং অনেক কবিতা সে লিখেছে, এগুলা কিন্তু অতীতকাল। আর এটা কখন ব্যবহার হবে? অতীতকালের দূরবর্তী অতীতকালও হইতে পারে, যে অতীতকালের একটা কাজ, যে কাজটা বর্তমানের সাথে রিলেশন আছে, সম্পর্ক মেনটেন করে চলে, মানে আমি ইচ্ছা করলে ওই কাজটা আবারও করতে পারি, বর্তমানে এটার সাথে রিলেটেড আছে, কাজটা কিন্তু অতীতে একবার আমি দেখছি, ইচ্ছা করলে আবার রিপিট করে দেখতে পারি, আবার রিপিট কাজটা করতে পারি। অতীতে একবার দেখেছি, ইচ্ছা করলে আবার রিপিট করে আমি কাজটা করতে পারি। যেমন আই হ্যাভ সিন wolves ইন দ্যাট ফরেস্ট, ওই জঙ্গলে আমি কিছু নেকড়ে দেখেছি। তো এখন দেখার পরে নেকড়েগুলো এখনো জঙ্গলে ঘুরে ফেরা করতেছে, আমি ইচ্ছা করলে আবার গিয়ে দেখতে পারি। এরপরে হি হ্যাজ রিটেন মেনি পয়েমস, সে অনেক কবিতা লিখেছে। এখন সে অনেক কবিতা লিখেছে, এখন ইচ্ছা করলে সে এখনো আরো লিখতে পারে, রিপিট করে আবার লিখতে পারে, কারণ সে এখনো জীবিত। তো এখন আমরা, এটা হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স একটা, প্রেজেন্ট টেন্স এবং ফার্স্ট দুইটার একটা মিক্সার এই টেন্সটা। এই টেন্সটা রিসেন্ট অ্যাকশন, কাজটা রিসেন্ট অ্যাকশন এবং ফল এখনো দেখা যাচ্ছে, এটা হলো এই টেন্সের মূল কথা।
কিন্তু যে এখানে তো আমরা 4টা ইউজ দেখিয়েছি, এখানে আমরা 4টা ব্যবহার দেখি। একটা হলো রিসেন্ট কমপ্লিটেড অ্যাকশন, কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। রিসেন্ট অ্যাকশন কিন্তু টাইম উল্লেখ নাই, কাজটা সম্প্রতিকালে হয়েছে কিন্তু টাইমটা উল্লেখ নাই। যেমন আই হ্যাভ রেড দ্য বুক, আমি বইটি পড়েছি সম্প্রতিকালে পড়েছি, রিসেন্টলি, কিন্তু টাইমটা আমি উল্লেখ নেই। এরপরে আরেকটা আছে রিসেন্ট অ্যাকশন হ্যাভ রেজাল্ট, কাজটা রিসেন্টলি হয়েছে কিন্তু এটার রেজাল্ট এখনো দেখা যাচ্ছে। যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি যে দ্য লিফট হ্যাজ ব্রোক ডাউন, লিফটটি ভেঙে পড়েছে এবং আমাদেরকে সিঁড়ি দিয়ে উঠতে হয়েছিল। লিফটে এখনো ভাঙার টুকরাটা এখনো পড়ে আছে। আই হ্যাভ ওয়াশড দ্য কার, আমি গাড়িটি পরিষ্কার করেছি কিন্তু এটার ফল কি, গাড়িটি এখনো ঝকঝক করছে। হি হ্যাজ নট কাম ইয়েট, সে এখনো আসেনি, এই জন্য আমরা তার জন্য অপেক্ষা করছি, এটা হলো ফল। তো রিসেন্ট অ্যাকশন কিন্তু ফলটা এখনো বর্তমানে আছে। এই জাতীয় সেন্টেন্স আরো অনেক হয়, এটা জাস্ট এক্সাম্পল আমরা দিয়েছি। এরপর আরেকটা অ্যাকশন যে অনেক অতীতে হয়েছে কাজটা এবং কাজটা বর্তমানের সাথে এটার এখনো সম্পর্ক আছে, ইচ্ছা করলে ওই কাজটা আমি আবার করতে পারি, সেই এবিলিটি আছে। যেমন এখানে আমরা দুটো এক্সাম্পল দিয়েছি, আই হ্যাভ সিন wolves ইন দ্যাট ফরেস্ট, ওই জঙ্গলে আমি এই নেকড়ে দেখেছিলাম। তো এখন ওই নেকড়েগুলো জঙ্গলের ভিতরে এখনো ঘুরেফেরা করতেছে, ইচ্ছা করলে আমি আবার গিয়ে দেখতে পারি। তারপরে হি হ্যাজ রিটেন মেনি পয়েমস, সে অনেক কবিতা লিখেছে, ইচ্ছা করলে সে এখনো অনেক কবিতা আরো কবিতা লিখতে পারে, সে এখনো জীবিত। আর এটা যদি আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি যে আমি অনেক নেকড়ে দেখেছিলাম, সে অনেক কবিতা লিখেছিল, পাস্ট টেন্স ব্যবহার করলে নেকড়েগুলো ওই জঙ্গলে নেই, অথবা কেউ মেরে ফেলছে অথবা ওই জঙ্গল থেকে চলে গেছে। আর সে অনেক কবিতা লিখেছিল, এটা যদি আমরা পাস্ট টেন্সে দিই তাহলে সে মারা গেছে, এখন আর লিখা সম্ভব নয়। তো অনুরূপভাবে এগুলো, যেমন আই হ্যাভ ওয়াশড দ্য কার, এটা প্রেজেন্ট পারফেক্ট। আমরা যদি ফার্স্ট পারফেক্টটি করি, আই ওয়াশড দ্য কার, আমি গাড়িটি পরিষ্কার করেছিলাম। তো এটা আই ওয়াশড যখন আমরা বলবো হ্যাভ নাম বসাই তখন পাস্ট ইনডিফিনিট টেন্স, তখন অর্থ হবে আমি গাড়িটি পরিষ্কার করেছিলাম কিন্তু এখনো ময়লা দেখা যাচ্ছে, পরিষ্কার করার পরে আবার ময়লা পড়ে গেছে, এটা ফল বাকি নেই, এভাবে হবে। এইটা গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ টেন্সের কিছু আলোচনা। এখন আমরা আবার আলোচনা করব আরো কিছু ব্যবহার আমরা এখন দেখাতে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ টেন্স কোথায় কোথায় ব্যবহার করব, আমরা কি জন্য ব্যবহার করব। এখানে আমরা আরো কিছু সেন্টেন্স লিখেছি যেগুলো প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ টেন্স। তো প্রথম যে সেন্টেন্সটা, টম হ্যাজ rung up 3 times. Tom has rung up 3 times this morning. প্রথমটা হচ্ছে Tom has rung up 3 times this morning. এরপরটা হচ্ছে I have seen Tom this afternoon. এই দুইটা সেন্টেন্স, প্রথমটার অর্থ হচ্ছে আজ সকালে টমকে 3বার রিং করা হয়েছে। আজ সকালে টম 3বার রিং করেছিল, টম 3বার রিং করেছিল আজকে সকালে। এরপর একটা হচ্ছে আই হ্যাভ সিন টম দিস আফটারনুন, আমি টমকে আজ বিকালে দেখেছি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো আমরা আলোচনা করেছিলাম যে রিসেন্টলি কাজটা হবে, ফল এখনো বাকি, ফার্স্ট এবং প্রেজেন্টের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তো এখানে যে প্রেজেন্ট দিস মর্নিং এবং দিস আফটারনুন, দিস মর্নিং বলতে এখানে আমরা কি বুঝিয়েছি,
মর্নিং কয়টা থেকে? মর্নিং হলো 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত হলো মর্নিং। তাহলে আমাদেরকে এই সেন্টেন্সটা যখন ব্যবহার করা হচ্ছে, টম হ্যাজ রাং আপ 3 টাইমস দিস মর্নিং, তাহলে টমে এই কথাটা বলতেছে 10টা বাজে অথবা 11টা বাজে। এই টাইমটার ভিতরে সে এই সেন্টেন্সটা ব্যবহার করছে, কারণ দিস মর্নিং দ্বারা বোঝা যাচ্ছে যে এটা আজকে সকালের ভিতরে যে কোনো সময়ে, হইতে পারে 11টা, হইতে পারে 10টা, তবে সকালের টাইমটার ভিতরে। এটা প্রেজেন্ট পারফেক্ট রিসেন্টলি অ্যাকশন। এরপরে একটা হচ্ছে আই হ্যাভ সিন টম দিস আফটারনুন, আজ বিকালে, অর্থাৎ বিকালে, আজ বিকালে আমি টমকে দেখেছি। এখন আজ বিকালে টমকে দেখেছি, বিকালের টাইমটা কখন? এখন আমরা ধরলাম যে 4 আমরা ধরলাম যে 4, কারণ বিকালের 3টার পর থেকে 6টার আগে এই সময়টা বিকাল। এই সময়টার ভিতরে আমি টমকে দেখেছি। এখন আমরা যদি এখানে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স ব্যবহার করতাম, যেমন টম র্যাং আপ 3 টাইমস দিস মর্নিং, তাহলে এই কথাটা বলা হইতো 12টার পরে। 12টার পরে 1টা অথবা 2টা, এই টাইমে এই কথাটা বলা হচ্ছে, অথবা আরো পরে। অনুরূপভাবে এটা এরকম আই হ্যাভ সিন টম, এটা যদি আমরা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স দিয়ে ইউজ করতাম, তখন হয়তো আই স টম দিস আফটারনুন, এটা মানে সন্ধ্যাবেলা আসি বলতেছি, সন্ধ্যাবেলা আসি আফটারনুনের কথাটা বলতেছি, সম্পূর্ণ পাস্ট। তো এটা হচ্ছে অ্যান ইনকমপ্লিট পিরিয়ড, সম্পূর্ণ সময়টা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এটা একটা। এরপরে এখানে সেন্টেন্স আরো আছে, যেমন হ্যাভ ইউ সিন হিম টুডে, হ্যাভ ইউ সিন হিম টুডে, তুমি কি আজ তাকে দেখেছো? আরেকটা সেন্টেন্স হচ্ছে আই হ্যাভ সিন হিম টুডে, আমি তাকে আজ দেখেছি। প্রশ্ন করা হচ্ছে যে আজ দেখেছো, এখানে আজ দেখেছো মানে পুরা দিনের সময়টাকে বোঝাচ্ছে, যে আজকে এই সময়টার ভিতরে, আজকের দিনের পুরা সময়ের ভিতরে বুঝাচ্ছে যে তুমি কি আজকে দেখেছো। এরপরে যদি বলা ইয়াস আই হ্যাভ সিন হিম টুডে, এটার মিনিংটা হচ্ছে আমি তাকে আজ দেখেছি বলতে, এটা হচ্ছে আজ দেখেছি, এটা দ্বারা বোঝা যাচ্ছে এটা আনডিফিনিট, অনির্দিষ্ট কাল। যেমন আমি সকালে দেখেছি, অথবা দুপুরে দেখেছি, অথবা বিকালে দেখেছি। তো সকালে যে দেখেছি, সকালে কখন দেখেছি, সকালের তো টাইম অনেক আছে, বিকালেরও টাইম অনেক আছে, তো এই জন্য এটা আনডিফিনিট টাইম ডিউরিং দিস পিরিয়ড, আনডিফিনিট টাইম ডিউরিং দিস পিরিয়ড। এরপরে এটা হচ্ছে পুরো দিন। তো অনুরূপভাবে হ্যাজ হি বিন হিয়ার রিসেন্টলি, সে কি সম্প্রতিকালে এখানে এসেছে, সে কি সম্প্রতিকালে এখানে এসেছে। তো এইটা রিসেন্টলি, এখন রিসেন্টলি অত সম্প্রতি, সম্প্রতি মানে কি, সম্প্রতি দ্বারা বোঝা যাচ্ছে যে গত সপ্তাহ অথবা গত মাস, গত সপ্তাহের ভিতরে যে কোনো দিন। হ্যাজ হি বিন হিয়ার রিসেন্টলি, সে কি এখানে ছিল, সম্প্রতিকালে সে এখানে ছিল, অথবা সে সম্প্রতিকালে এখানে এসেছে রিসেন্টলি। তো পুরো সময়টাকে বোঝাচ্ছে গত সপ্তাহের যে কোনো দিন, হইতে পারে শনিবার, হইতে পারে রবিবার, তবে গত সপ্তাহের যে কোনো দিন অথবা গত মাসের যে কোনো দিন হইতে পারে। এটা কিন্তু অনির্দিষ্ট কমপ্লিটলি ভাবে। আবার একই সময়ে প্রশ্ন করা হচ্ছে হ্যাজ হি বিন হিয়ার রিসেন্টলি, উত্তর হবে ইয়াস হি হ্যাজ বিন হিয়ার রিসেন্টলি, হ্যাঁ সেই সম্প্রতিকালে এসেছে। এখন এটার অর্থ আর এটার অর্থের মধ্যে পার্থক্য আছে, দুইটাই তো আনডিফিনিট টাইম। এটা হচ্ছে গত সপ্তাহের অথবা গত মাসের যে কোনো সময়,
আর এটা হচ্ছে যে ওই সপ্তাহটার ভিতরে, গত সপ্তাহের ভিতরে যে কোনো নির্দিষ্ট একটা সময়, কিন্তু সময়টা অনির্দিষ্ট। যেমন শনিবারে এসেছে, যে সম্প্রতিকাল বলতে সে শনিবারে এসেছে। এখন শনিবারের কোন সময় এসেছে, পুরো দিনে তো সে আসেনি, কোন একটা টাইমে সে এসেছে, ওই জিনিসটা কিন্তু আনডিফিনিট টাইম ডিউরিং দিস পিরিয়ড, ওই সময়ের। এটা এই চারটা সেন্টেন্স একই রকমের। এটা হচ্ছে উইথ অ্যান ইনকমপ্লিট পিরিয়ড অফ টাইম implies that the action happened. তো এই সময়টা গেল। এরপরেটা হচ্ছে, আশা করি আমরা বুঝতে পেরেছি যে হ্যাভ ইউ সিন হিম টুডে মানে আজকের যে কোনো দিন, আজকের যে কোনো দিন হইতে পারে এটা। আর হ্যাভ সিন হিম টুডে, আজ আমি দেখেছি বলতে অত সকালে দেখেছি অথবা দুপুরে অথবা বিকেলে, তবে সকালের কোন সময় সেটা আনডিফিনিট। অনুরূপভাবে অথবা বিকেলের কোন সময় সেটা আনডিফিনিট। অথবা হ্যাজ হি বিন হিয়ার রিসেন্টলি, সে কি সম্প্রতিকালে এসেছে, সম্প্রতিকাল বলতে সেই গত সপ্তাহ অথবা গত মাস। আর গত মাসের এটার অর্থ এটা। আর এরপরে হি হ্যাজ বিন হিয়ার রিসেন্টলি, সেই সম্প্রতিকালে এসেছে, এটার সম্প্রতিকালে এসেছে, এটার অর্থ হলো সেই গত সপ্তাহের অথবা গত মাসের যে কোনো একদিন এসেছে, অত শনিবার। শনিবারে কোন টাইমটা এসেছে এটাও কিন্তু আনডিফিনিট, অনির্দিষ্ট। এরপরে আর দুইটা সেন্টেন্স আছে যেগুলো ব্যবহার করা হয়। দে হ্যাভ অলওয়েজ আনসার্ড মাই লেটার্স। They have always answered my letters. He has never been late for work. For habitual actions, অভ্যাসের জন্য আমরা ব্যবহার করতে পারি প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ টেন্স। অভ্যাসের জন্য ব্যবহার করতে পারি অলওয়েজ, নেভার, এই ওয়ার্ডগুলো থাকতে পারে। তো they have always answered, তারা সব সময় আমার চিঠিগুলোর উত্তর দিত। He has never been late for work, সে কখনো কাজে দেরিতে আসতো না। তো এগুলা অভ্যাস জাতীয়গুলো আমরা প্রেজেন্ট পারফেক্ট তৈরি করতে পারি, সেটা অলওয়েজ অথবা নেভার দিয়া ইউজ করতে পারি। আর এখানে রিসেন্টলি, লেটলি এগুলা প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার হয়। এবং টুডে, দিস মর্নিং, দিস আফটারনুন, অল দ্য ডে, এই ওয়ার্ডগুলো আমরা প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে ক্লিয়ার হয়ে গেছি যে আমরা যখন দিস মর্নিং ব্যবহার করব সকালবেলার সময়টার ভিতরে, যেমন 12টা পর্যন্ত সকাল, তো এখন 12টার থেকে আমরা 11টা বাজে কথাটা বলতেছি অথবা 10টা বাজে বলতেছি। এরপরে আই হ্যাভ সিন টম দিস আফটারনুন, বিকালে, বিকেলের মধ্যে, বিকেলের বাইরে গেলে হবে না। তো আমরা বিকাল 4টা ধরলাম, 4টা বাজে বললাম, তো 4টা বাজে বললে ঠিক আছে, বিকাল হচ্ছে 4টা বাজে বললে আমরা বিকাল। তো এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট। অনুরূপভাবে এগুলো আমরা ডিসকাস করেছি। এখানে যদি আমরা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ব্যবহার করতাম তাহলে যেমন টম র্যাং আপ 3 টাইমস দিস মর্নিং, আজ সকালে 3বার সে ফোন করেছিল, এই কথাটা আমরা এক্সপ্রেস করতেছি বিকেলে যেয়ে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টের কারণে। আর আই স টম দিস আফটারনুন, এটা বলার কখন বলছি, এটা বলছি আমরা রাত্রে যে অথবা সন্ধ্যাবেলা যে বলতেছি আই স টম দিস আফটারনুন। এইগুলো হলো পার্থক্যটা। এরপরে আমরা আরো কিছু ব্যবহার দেখাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, কিভাবে আমরা ব্যবহার করব। আমরা আলোচনা করছিলাম প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ টেন্স। এখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি যেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়, যদিও কাজগুলো ফার্স্ট টেন্সে হয়ে গিয়েছিল। তো সেন্টেন্সগুলো কি, যেমন উই হ্যাভ লিভড ইন লন্ডন ফর 10 ইয়ার্স, 10 বছর ধরে আমরা লন্ডনে থেকেছি, তার অর্থ হচ্ছে আমরা এখনো থাকছি। উই হ্যাভ বিন ফ্রেন্ডস, আমরা বন্ধু হয়েছি, সিন্স আওয়ার স্কুল ডেজ, আমাদের স্কুলের জীবন থেকে আমরা বন্ধু হয়েছি, তার মানে আমরা এখনো বন্ধু।
হি হ্যাজ ওয়েটেড অল ডে, সারাদিন ধরে সে অপেক্ষা করেছে, তার মানে সে এখনও অপেক্ষা করছে। অল ডেজ, আই হ্যাভ লিভড হিয়ার অল মাই লাইফ, আমার সারা জীবন আমি এখানে থেকেছি, আমি এখনও থাকছি। হি হ্যাজ অলওয়েজ ওয়ার্ক ফর আস, তিনি সবসময় আমাদের জন্য কাজ করেছেন, তার মানে তিনি এখনও আমাদের জন্য কাজ করতেছেন। দিস ইজ দ্য বেস্ট উইন, দিস ইজ দ্য বেস্ট ওয়াইন আই হ্যাভ এভার ড্রাঙ্ক, এখন পর্যন্ত আমি যে ওয়াইন পান করেছি এটা হলো সবচেয়ে বেস্ট। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ সিন আ বিউটিফুল ম্যান, এই পর্যন্ত আমার এটাও প্রথম দেখা। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো আই হ্যাভ সিন আ বিউটিফুল ম্যান, আমি সুন্দর একজন ভালো মানুষকে দেখেছি। এরকম সেন্টেন্স আরও হয়, যেমন ইট ইজ 3 years সিন্স আই হ্যাভ সিন টম, 3 বছর হয়ে গেছে যে আমি টমকে দেখেছি। তো এখানে সিন্স এবং ফর এই দুইটা থেকে ধরে যাবত, তো 10 বছর ধরে আমরা লন্ডনে থেকেছি, এখনও থাকতেছি, এই জাতীয় অর্থগুলো হবে। এগুলো যদিও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বর্তমানের সাথে এগুলার রিলেশন আছে। 10 বছর ধরে আমি লন্ডনে থাকতেছি ফার্স্ট, কিন্তু এখনও রিলেশন আছে প্রেজেন্টের সাথে। এই স্কুল জীবন থেকে আমরা বন্ধু, কিন্তু এখনও আমাদের বন্ধুত্ব আছে, এখানে একটা রিলেশন আছে প্রেজেন্টে। হি হ্যাজ ওয়েটেড অল ডে, সারাদিন ধরে সে অপেক্ষা করেছে, এখনও অপেক্ষা করছে, একটা সম্পর্ক আছে। আই হ্যাভ লিভড হিয়ার অল মাই লাইফ, সারা জীবন আমি এখানে থেকেছি, এখনও থাকছি। হি হ্যাজ অলওয়েজ ওয়ার্ক ফর আস, তিনি আমাদের জন্য সবসময় কাজ করেছেন, এখনও করছেন। ফর, দিস ইজ দ্য বেস্ট ওয়াইন আই হ্যাভ এভার ড্রাঙ্ক, ওয়াইনের মধ্যে সবচেয়ে ভালো পান করা ওয়াইনের মধ্যে সবচেয়ে ভালোটা হলো এটা। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ সিন এ ম্যান, আমি একজন মানুষকে দেখেছি প্রথমবারের মতো। তো এগুলো কানেকশন উইথ দ্য প্রেজেন্ট, যদিও কাজগুলো ফার্স্টে হয়েছে। যে আই হ্যাভ এভার ড্রাঙ্ক, এখনও পর্যন্ত আমি যে ওয়াইনটা পান করেছি, দিস ইজ দ্য বেস্ট ওয়াইন, এটা পান তো করে ফেলছি আগে, কিন্তু এটা সবচেয়ে ভালো। তো এই জাতীয় এক্সপ্রেসগুলো আমরা ব্যবহার করি। আর এই আলোচনাটার ভিতরে আমরা একটু ডিটেলস আলোচনা করেছি প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ টেন্স, একটা ভিডিও যথেষ্ট প্রেজেন্ট পারফেক্ট বোঝার জন্য। আরও কিছু, তো আজকের মতো আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।